আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ সত্যিই একটা অনন্য দেশ। পৃথিবীর বুকে বাংলাদেশের মতো বর্তমান যে সরকার, সেই সরকার পরিচালিত বাংলাদেশের মতো কোন দেশ আর খুঁজে পাওয়া যাবে না। গতকালকে এই সেনাবাহিনীদের বিচার ব্যবস্থা নিয়ে যে আইসিটিতে যে মামলাটি হয়েছে এবং সব গ্রেপ্তারি পরোয়ানা জারিপারি হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের মতো আর কোথাও হয়নি। সেনাবাহিনীর নিজস্ব বিচার ব্যবস্থা থাকা সত্ত্বেও পাবলিকলি তাদের বিরুদ্ধে এরকম একটা বিচার ব্যবস্থার ব্যবস্থা করা হচ্ছে। এই খবরটা যখন সেনাবাহিনীর কাছে যায়, যতটুকু আমি খবর পেয়েছি, তাদের মধ্যে প্রচন্ড অসন্তোষ দেখা দেয়। 54 না 56 জনকে এটা করা হয়েছে। 3 স্টার জেনারেল থেকে 1 স্টার পর্যন্ত সবাই এই তালিকার মধ্যে রয়েছে। তার মধ্যে সৎ অফিসার রয়েছেন, তার মধ্যে অসৎ অফিসার থেকে থাকলেও থাকতে পারেন, আমরা জানি না, এমনও আছে। তো যাই হোক, সৎ হোক অসৎ হোক, তার তো ক্রিমিনাল প্রসিডিংস মামলায় তো হবে না। এই যে আইসিটি যেটা করা হয়েছে ট্রাইব্যুনাল, সেখানে তো ইউনূসদের বিচার হওয়ার কথা, উল্টে সেনাবাহিনীর বিচারের ব্যবস্থা করা হচ্ছে। আরো খেলুন, চুকিতকিত খেলুন না, কুমিরডাঙ্গা আরো খেলুন। এই সম্পূর্ণ দায় নিতে হবে ওয়াকারুজ্জামানকে। সেনাপ্রধান বরাবর চুকিতকিত খেলে এসছেন, কুমিরডাঙ্গা খেলে এসছে। এই কুমির, আমি তোর চলে নেমেছে, আমায় ধর, দিয়ে টপ করে ডাঙায় উঠে পড়লেন। তারপরে এই গালে একবার চুমুকাচ্ছেন, ও গালে একবার চুমুকাচ্ছেন। সবার কাছে উনি ভালো হয়ে থাকতে পারেন, মানে থাকার ওনার ইচ্ছা। উনি যে বুঝতে পারছেন না যে নিরাপরাধ হিসেবে উনি যে একটা এক্সিট পাবেন এবং দেশে থাকতে পারবেন, সেরকম কোনো কাজ উনি আজ পর্যন্ত করেননি। উনি সেনা সদস্যদের চটিয়েছেন, উনি দেশের মানুষকে চটিয়েছেন, এবং যাদের জন্য উনি করলেন, শেখ হাসিনাকে মারার প্ল্যান থেকে আরম্ভ করে একেবারে ব্যারিকেড খুলে দিয়ে সমস্ত আওয়ামী বিরোধী সমস্ত জনতাকে, বৈষম্য বিরোধী সমস্ত জনতাকে তিনি সব ঢুকিয়ে দিলেন শেখ হাসিনাকে মারার জন্য। তো যাই হোক, শেষ মুহূর্তে শেখ হাসিনা কি করে বেরিয়ে এসছে সে তো আপনারা সবাই সেই ঘটনা জানেন। যাদের জন্য উনি করেছেন, আজকে তারাই ওই চুকিতকিত খেলার জন্য ওয়াকারুজ্জামানকে এই প্যাচের মধ্যে ফেললেন। এখন ওয়াকারুজ্জামান হচ্ছে এমন একটি বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, ওই করে শুধু ফোঁস ফাঁস, মানে না ঠোস ঠাস। আমার সেই কবিতাটা মনে পড়ে গেল। এই বাবুরাম সাপুরে হচ্ছে, ওই বাবুরাম সাপুরের যে সাপটা, সেই সাপটা হচ্ছে গিয়ে ওয়াকারুজ্জামান। আমি শুধু বলি যে ভারত কিন্তু অনেক দূরদৃষ্টি সম্পন্ন দেশ। অনেক আগে বুঝে গেছিল এ মালটা ঠিক না, এ মালটা পুরো জালি, একে বিশ্বাস করা যায় না। দেখুন, প্রমাণ কিন্তু হলো, ও নিজের লোকেদের ক্ষেত্রেও কিন্তু ও জালিগিরি করলো। আজকে সর্বত্র নিন্দিত এবং চূড়ান্তভাবে হেনস্থা হওয়ার মুখে ওয়াকারুজ্জামান এসে দাঁড়িয়েছেন। কালকে সন্ধ্যেবেলা যেটুকু খবর পেলাম, কালকে সন্ধ্যেবেলা সেনা দপ্তরে ওয়াকারুজ্জামান গেছিলেন, ওয়াকারুজ্জামান ছিলেন সেখানে। কিছু অফিসার তার সঙ্গে দেখা করতে আসেন, এসে বলেন, স্যার কি হচ্ছে? উনি বলেন, দেখছি। তা একজন বোধহয় ওনার খুব পরিচিত ছিল, তার নাম হচ্ছে রফিক, লেফটেন্যান্ট জেনারেল রফিক। তিনি আগে একটা কোন ক্যান্টনমেন্টে ছিলেন, কোথাও জিওসি ছিলেন, তারপরে এখন ওনাকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে, কোন একটা রাইফেল ডিভিশনে বদলি করে দেওয়া হয়েছে। তো রফিক, তুমি কিছু বলছো না কেন? তা রফিক বলছেন, আপনার এই দেখছি করতে করতে আমরাই কোনদিন দেখছি হয়ে যাব। বলে, যা বলার পরিষ্কার করে বলো। বলে, আর পরিষ্কার করে বলার আমাদের কিছু নেই, শুধু এটুকুই বলছি, আপনার দেখছি করা দেখে আমরাই দেখছি হয়ে যাব।
তারপরে উনি একটা রবিবার দিন একটা সভা ডেকেছেন, দরবার বলছেন না উনি, উনি সভা ডেকেছেন, আবার ফোঁস করবেন কিছু একটা, সেই জন্য সভা টভা ডেকেছেন। তার মধ্যে আজকে সকালবেলাতে এই যে ওয়াইফ অ্যাসোসিয়েশন আছে না, সেনাবাহিনীর পত্নীদের স্ত্রী যারা আছেন তাদেরকে একটা ওয়াইফ অ্যাসোসিয়েশন আছে, সেই ওয়াইফ অ্যাসোসিয়েশনের 24-25 জন মহিলা তার সঙ্গে দেখা করতে গেছিলেন, যে আদৌ কি হচ্ছে আমাদের হাজবেন্ডের সঙ্গে, এইটা কি হচ্ছে এটা জানার জন্য গেছে। তাদের সঙ্গে কি কথা হয়েছে না হয়েছে সে তো আমি এখানে বসে বুঝতে পারছি না, তবে তারা যে একেবারে গোমরা মুখে বেরিয়েছেন এবং তাদের যে রাগ একে অপরের সঙ্গে, মেয়েরা অনেক কিছু পরিষ্কার মানে চেপে রাখতে পারে না, মেয়েরা খুব তাড়াতাড়ি বিস্ফোরিত হয়। মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে যারা গেছিলেন, যারা ওয়াকারুজ্জামানের সঙ্গে কথাবার্তা বলেছেন, তারা এতটাই উত্তেজিত ছিলেন যে উত্তেজিত আলোচনা করতে করতে তারা এক জায়গায় জটলা করেন, তারপর যে যার গাড়িতে উঠে চলে যান এবং যাওয়ার সময় বলে যান ঠিক আছে আমরাও দেখব। এই কথাটা কিন্তু বলেছেন, আমরাও দেখব। তারা তো দেখবেন না, দেখবেন তাদের হাজব্যান্ডরা। এখন এই যে সেনাবাহিনীর দপ্তরে এই সমস্ত গন্ডগোলগুলো হচ্ছে, রবিবার পর্যন্ত যে কোথায় গিয়ে অবস্থা দাঁড়াবে ওয়াকারুজ্জামান কিন্তু জানেন না। আর এদিকে আমাদের মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস, আবার মোহাম্মদ ইউনুস বলে অনেকে আবার রাগ করেন, নবীর নাম টাম ধরে বলা যাবে না। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো আবার রোম যাচ্ছেন। শফিকুর রহমান তার যে চেলা, সেই চেলা যাওয়ার ডেটটি ঘোষণা করেছেন, আসার ডেট কিন্তু বলেননি। লোকে তো বলে এখানে এখানে যাচ্ছেন উনি, 11 তারিখ থেকে 11 তারিখ অব্দি থাকবেন, এর ওর সঙ্গে দেখা করবেন, তারপর অমুক তারিখে উনি ফিরে আসবেন। এখন সাংবাদিকদের এমন অবস্থা, কেউ আর ঘুরিয়ে জিজ্ঞেস করতে হয়তো সাহস পায়নি যে তিনি কবে আসবেন, এরকম শোনা গিয়েছে। এখন পরে যেটা জানা যাচ্ছে, আমাদের দেশ মারফত জানা যাচ্ছে যে তিনি যাচ্ছেন পোপকে ধরতে। পোপকে ধরে উনি ম্যাক্রন আমাদের ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোকে রাজি করানো যে ফ্রান্সে তার যদি একটা থাকার জায়গা হয়। মানে উনি তো বুঝেছেন ওনাকে যেতে হবে, পায়ের তলায় মাটি নেই, যেতে হবে। কিন্তু কোথায় যাবে? ভারত তো বলে দিয়েছে আমি ট্রানজিট দেব, কিন্তু থাকতে দেব না। এখন ভারতে এসে কারোর সঙ্গে দেখা টাকা করলেও করতে পারেন এমন কথাবার্তা শোনা যাচ্ছে, হয় যাওয়ার পথে, আর যদি ফিরে আসেন তাহলে আসার পথে। আর উনি যাওয়ার পর কবে ফিরবেন তো বলা যাচ্ছে না, উনি যাওয়ার পর বাইরে বসে জল মাপবেন, জল মেপে উনি দেশে ফেরার ব্যবস্থা করবেন। তার জন্যই হয়তো দেশে ফেরার ডেটটা উনি ডিক্লেয়ার করেন। তবে আমাদের কাছে যেটা খবর আছে সেটা হচ্ছে পাখি বোধহয় উঠতে চলেছে। মানে ডক্টর মোহাম্মদ ইউনুস, সোজা কথায় বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনুস উড়ে গেলেও যেতে পারে। এই যে রোম যাত্রা, তার বাংলাদেশ ছাড়ার অন্তিম দিন বোধহয় 12 তারিখ বোধহয় উনি যাচ্ছেন, 12ই অক্টোবর। ফেরার ডেট কিছু হয়নি। এখন উনি চলে গেলে এই সরকারের মধ্যে কি হবে আন্দাজি করতে পারছেন। আমি গতকালকে একটা বলেছিলাম যে একটা রক্তক্ষয়ী সংগ্রামের দিন কিন্তু আসছে, সেটা একদম মানে পরিষ্কার দেখা যাচ্ছে চোখের সামনে আমার ভাসছে যে আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে বাংলাদেশের বুকে কি কি ঘটতে পারে। বলেছি না, খুব ভালো কিছু ঘটবে না, খুব খারাপই হবে। আর যারা এখানে রয়েছে তারা কিন্তু কেউ পার পাবেন না। এর মধ্যে ইন্টারেস্টিংলি আবার সমস্ত এয়ারপোর্ট গুলোকে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। ভারত কিন্তু আক্রমণ করবে এখনো কিছু বলেনি,
এটা কেন জারি করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে না কার পক্ষ থেকে বোঝা যাচ্ছে না। তবে চূড়ান্ত সতর্কতা একটা জারি করা হয়েছে। আমার মনে হয় পলায়ন রোধের জন্য কেউ হয়তো এইটা করেছে। কে করেছেন পরে জানা যাবে, কেন করেছেন পরে জানা যাবে। তবে অবস্থা খুব একটা সুবিধের নয়। আর আমাদের বাপুরাম সাপুরের যে সাপটা, যেটা ওয়াকারুজ্জামান, তিনি হয়তো গদিতে নাও থাকতে পারেন, এমন ইশারা কিন্তু পাওয়া গেছে। তার গদি কিন্তু গেল। ওয়াকারুজ্জামান সামনে এখন মরণ বাঁচন সমস্যা। ধরি মাছ নাচুই পানি করতে গিয়ে উনি নিজের ক্যারিয়ারটা শেষ করে দিয়েছেন। সেখানে তিনি জাতির কাছে একজন মহানায়ক হতে পারতেন, তিনি হয়ে গেলেন একজন খলনায়ক। আজকে এই মুহূর্তে আপনি হেডলাইনটা দেখে চিন্তা করছেন যে হঠাৎ করে আমি কি ছবি দিলাম আর কি লিখলাম, যে সেনা কর্মকর্তারা গ্রেফতার। ঠিক, যে সেনা কর্মকর্তারা গ্রেফতার আসলে এখনো হয় নাই, তবে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা জানেন যে গত পরশুদিন আইসিটি মানে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল কোর্ট থেকে একটা নির্দেশনা জারি হয়েছে যে গুম, খুন, হত্যা, বিদ্বেষ যা আছে এগুলোতে এইসব সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করতে হবে। তার মধ্যে 56 জনের নাম আছে, তার মধ্যে আসলে 17 জন সেনাবাহিনীতে কর্মরত আছে, এবং যারা কর্মরত আছে তাদের ব্যাপারে বলা হয়েছে যে এই ওয়ারেন্ট যাওয়ার সাথে সাথে তাদের চাকরি বাকরি সবকিছু শেষ। আগে একটা সময় ছিল, একটা সময় এটা আসলে সেনা আইনে বিচার হয়, ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পারি যে সেনা আইনে বিচার হয়, সেনাবাহিনী বিচার করে, ওরা কোর্ট মার্শাল করে, এরপরে কারো চাকরি যায়, কারো সাজা হয়, এটা সেনাবাহিনীর আওতায়। সিভিল কোর্ট থেকে আজ পর্যন্ত কখনো আমরা পাই নাই যে সিভিল কোর্টে এইভাবে কোন সেনা কর্মকর্তার বিচার। তবে হয়েছে এরকম সম্ভবত যখন সেনাবাহিনীর কোন কর্মকর্তা বা সৈনিক তাদের চাকরি না থাকার পরে। এখন 17 জনের চাকরি আছে, বাকি কিছু কিছু অবসরপ্রাপ্ত আছে, তাদের মধ্যে ম্যাক্সিমামই সম্ভবত দেশের বাহিরে টাহিরেও আছে। এই সমস্ত লোকগুলোকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছে এবং ঢাকা পুলিশকে নির্দেশ দিয়েছে আগামী 22শে অক্টোবর তাদেরকে সবাইকে হাতে হাত করা, পেছনে দড়ি বাইধা কিন্তু কোর্টে তুলতে হবে। এখন আপনারা জেনে চিন্তা করেন, এদেরকে যখন কোর্টে তুলবে তখন নিশ্চয়ই এদের সাথে কিছু মপ করা হবে, ডিম মারা হবে, পাথর মারা হবে, কাউকে কাউকে হয়তো উপর থেকে লাঠি দিয়ে হেলমেটের উপরে বাড়ি দেওয়া হবে, যেটা এখন বাংলাদেশের কালচার। এই অবস্থায় আমাদের সেনা প্রধান ডক্টর মোহাম্মদ ওয়াকারুজ্জামান সাহেব কি করবেন? অনেকের মধ্যে ধারণা যে গতকাল বিশেষ মিটিং হয়েছে, সম্ভবত গতকালকে সিদ্ধান্ত হয়ে গেছে যে কি হবে না হবে। গতকাল আসলে কোনো সিদ্ধান্ত হয়নি, যতটুকু খবর পেয়েছি এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে দুপুর 1টা পর্যন্ত। সম্ভবত 1টার পরে আবার এই আলোচনা একটু স্থিমিত হয়ে গেছে, সম্ভবত ওয়াকারুজ্জামান কারো না কারোর সাথে কথা বলেছেন। আপনি এর আগে জানেন, আমরাও ভিডিও করেছি, ওয়াকারুজ্জামান আপনার প্রধান বিচারপতি, তারপরে আমাদের প্রধান উপদেষ্টা কবিরাজ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন, এইসব বিষয়ে আসলে নেগোসিয়েশন করার জন্য চেয়েছিলাম। তবে সেটা না হয়ে এখন এই যে কালকে গত পরশুদিন ওয়ারেন্ট ইস্যু করা হলো। আর এদেরকে ধরার জন্য, এই 56 জনকে ধরার জন্য সবচেয়ে বেশি উদ্গ্রীব নাহিদুল ইসলাম, টাকলা ফুহাদ, এরা। যদিও সেনাবাহিনীতে 2-3টা গ্রুপ আছে, একটা মুক্তিযোদ্ধাপন্থী গ্রুপ, একটা জামাত বিএনপি গ্রুপ এরকম আছে। তবে আসলে সব গ্রুপ বাদ দিলেও সম্ভবত সেনাবাহিনীতে একটা প্যারালাল, যে ওরা ওদের মতো চলে। এখন মূল কথা হচ্ছে যে 1952 সালের 1952 সালের যে সেনা আইন, সেই আইনে বিচার হবে না সিভিল কোর্টে বিচার হবে, এটা নিয়ে এখন সবাই কথা বলতেছে। কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে অলরেডি, যেহেতু এটা পেপার পত্রিকা সব জায়গায় চলে আসছে, এদের গ্রেপ্তার করতেছে। এবং আবার কি বলেছে, যারা কর্মরত আছে তাদের চাকরির ওইখানেই শেষ, মানে গত পরশুদিনে ওদের চাকরিও শেষ হয়ে গেছে। এখন ওদের বিচার আচার হইয়া যদি নির্দোষ হয় তাহলে তো চাকরি ফিরে পাবে, আর যদি নির্দোষ না হয় তাহলে তো জেলে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে একটা, আপনি বা আমার বিরুদ্ধে যখন ওয়ারেন্ট অর্ডার ইস্যু হয় তখন কি করা হয়? তখন এই ওয়ারেন্ট অর্ডার থানায় আসে, থানা থেকে পুলিশ আমাদের বাড়ি ঘরে যায়, আমাদেরকে ধরে। যদি আমাদের না পায় তাহলে ওয়ারেন্ট নামার মতো একটা কাগজ ঝুলাই দিয়ে আসা হয় দরজার উপরে, অনেকেই দেখেছেন। আর যারা দেখেননি তারা যে কারো জিজ্ঞেস করে জানতে পারবেন যে ওয়ারেন্ট, পলাতক আসামির ওয়ারেন্ট ঘরে ঝুলাই দিয়ে আসা হয়। এখন আমাদের পুলিশ, যেই পুলিশ এখন
সেনাবাহিনী ছাড়া চলতে পারে না। মানে যে পুলিশকে সেভ করার জন্য এই মুহূর্তে সেনাবাহিনী প্রয়োজন হয়, সেই পুলিশ কি ক্যান্টনমেন্টে ঢুকে এই 52 জনকে গ্রেপ্তার করে আনবেন নাকি অন্য কিছু? দেখেন না, একটা কথা পরিষ্কার যে এই ব্যাপারে সেনাপ্রধানের বলার কিছু নেই, কারণ সেনাপ্রধান কিন্তু সুপ্রিম কমান্ড না। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই মুহূর্তে হচ্ছেন যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি প্রতিরক্ষা মন্ত্রণালয় ওনার হাতে। তাইলে এই যে 3 বাহিনীর সুপ্রিম কমান্ড এই মুহূর্তে ডাক্তার ইউনূস, আপনার কেউ যদি ওনার অফিসে যেয়ে থাকেন দেখবেন, বা আপনার এই আগে প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর প্রধানমন্ত্রীর কার্যালয়, এটা আপনার গুগল করলে পাবেন। এই মুহূর্তে সেই কার্যালয় হচ্ছে যে ডাক্তার মোহাম্মদ ইউনূসের কার্যালয়। তাহলে এই ওয়ারেন্ট তো ডাক্তার মোহাম্মদ ইউনূসের কাছে যাইতে হবে, ডাক্তার ইউনূস যা বলতে হবে যে এদেরকে অ্যারেস্ট করো। কাহিনীটা এরকম। পুলিশের তো সেই ক্ষমতা নাই। পুলিশ কি সেনা ক্যাম্পে যাবে, যাইয়া তো আর সেনা ক্যাম্পের যে বন্দুক গোলা আছে, কামান আছে, এইখান থেকে কি গোলাপ ফুল বাইরে না গুলি বেরোবে? এটা এখন $1,000,000 কোশ্চেন। আবার আগামী 22 তারিখের ভেতরে কি ঘটতে পারে সেটাও $1,000,000 কোশ্চেন। যে সেনাবাহিনী কি ক্ষমতা দখল করবে, কারফিউ জারি করবে, সামরিক আইন করবে, না কি করবে, আসলে সেটা বুঝার কোনো ব্যাপার না। তবে ওয়াকারের দিয়ে এগুলো হবে না, ওয়াকারুজ্জামানকে দিয়ে এগুলো হবে না। উনি খেলতে গেছেন খুব বেশি, গত জুলাই আগস্টে খেলেছেন, গত 1 বছর যাবত উনি প্রচন্ড খেলেছেন। এখন ওনার খেলার শেষ পর্যায়ে। এমনও হবে যে এই 56 জনের পর হয়তো ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে, ওনাকেও অ্যারেস্ট করে নেওয়া হবে, ওনাকেও অ্যারেস্ট করতে পারে, অথবা ওনার চাকরিও চলে যেতে পারে। কারণ এইখানে সফল হওয়ার সাথে সাথে কিন্তু ওয়াকার সাহেবের দানা আউট হয়ে যাবে। আপনাদের কি মনে হয়? আমার কাছে এটাই মনে হয়। এখন প্রথম প্রশ্ন, শেষ প্রশ্ন, এই 56 জন অফিসারকে গ্রেফতার করবে কে? গ্রেফতার কি পুলিশ করতেছে, নাকি আর্মি করবে? নাকি এমন হবে যে ঠিক আছে আপনারা সবাই আর্মি ক্যাম্পে থাকেন, 22 তারিখ এইখান থেকে যাইয়া আপনার কোর্টে যাইয়া কথাবার্তা বলে আসবেন, সাক্ষী দিয়ে আসবেন, আবার আসবেন, যেটা কিছুদিন আগে হয়েছিল। এবার করতে করতে এক পর্যায়ে দরকার আপনার হাওয়া হয়ে যাবেন বাংলাদেশ থেকে। এটাও হইতে পারে নাকি? এটারও প্ল্যান চলতে পারে। তো প্ল্যান কোনটা চলতেছে সেটার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে 22 তারিখ পর্যন্ত। এই 22 তারিখের ভিতরে অনেক কিছু হবে। 21 তারিখ সম্ভবত, 21 তারিখে সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারের একটা পিটিশন যেটা আছে ওইটা সম্ভবত রায় হওয়ার কথা। 30 তারিখের ভিতরে যদি ডাক্তার ইউনূস সাহেব ইলেকশনের ঘোষণা না দেন, তাহলে 3 মাস থাকবে না। এখন এই মাসটার ভিতরে অনেক কিছু ঘটতে। আগস্ট ব্যাপক চাঞ্চল্যকর মাস, এটা আপনারাও দেখেছেন, আমরাও দেখছি, আরো দেখতে থাকবো। শান্ত থাকুন, চুপ থাকুন, দেখতে থাকুন কি হয়।